1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরা উচিত, রয়টার্সকে সেনাপ্রধান। ইতিবাচক বলছেন নেতারা। অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ ঘোষণার তাগিদ। সংস্কার কার্যক্রম চালু রাখার সাথে সাথে একটি নির্বাচনের রোডম্যাপ দিলে জাতীয় বুঝতে পারবে যে আমরা কবে নাগাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাচ্ছি। যদি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া থাকে, আপনি 1-2 মাস 3 মাস বেশি সময় লাগলেও তখন কিন্তু কেউ আপত্তি করবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক রাতে, জিএসপি সহ আসতে পারে ভারত প্রসঙ্গ। তৌহিদ জয়শঙ্কর বৈঠকে দিল্লি ঢাকার সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা। শেয়ার বাজারে কারসাজিতে সাকিব আল হাসান, 50 লাখ টাকা জরিমানা। সাবেক সেনাপ্রধান আজিজের তদবিরে 2 ভাইয়ের ভুয়া এনআইডি, 4টি বাতিল। পোশাক কারখানার অসন্তোষ নিরসনে 18 দফা দাবিতে একমত শ্রমিক ও মালিক পক্ষ। সচিবালয়ে 4 উপদেষ্টার সঙ্গে বৈঠক, সবাইকে কাজে ফেরানোর আহ্বান। বিমানবন্দরে প্রবাসীদের দেওয়া হবে ভিআইপি সেবা। আমিরাত ফেরত 87 জন পাবেন কর্মসংস্থান। মালয়েশিয়ায় শ্রমবাজারের জট খোলার চেষ্টায় সরকার। এবং ডেঙ্গুতে 23 দিনেই প্রাণহানি অর্ধশত। হাসপাতালে 25,000। মন্ত্রণালয়ের 12টি টিম গঠন। লোক দেখানো কাজ করে প্রতিরোধ সম্ভব নয়, জানালেন উপদেষ্টা। এক থেকে 1.5 বছরের মধ্যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরা উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেছেন, ঐক্যবদ্ধ থাকায় ব্যর্থ হওয়ার কারণ নেই। 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরপরই দৃশ্যপটে আসেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে বলেন তিনি। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। তবে এর 3 দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন সংস্কার কার্যক্রম নেয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী এই সরকার। নিরাপত্তা বিধান করিব। তবে কিছুদিন পর থেকেই রাজনৈতিক মহল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে তাগিদ আসতে থাকে নির্বাচনের রোডম্যাপ এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা প্রকাশের জন্য। এদিকে সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, যাই ঘটুক না কেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী, যাতে করে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করতে পারে। 1 থেকে 1.5 বছরের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের কাজ সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও জানান বাহিনীর প্রধান। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রয়োজন বলে মনে করেন তিনি। মত দেন, সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। সেনাবাহিনী তার সদস্যদের শেখ হাসিনার আমলে করা অন্যায়ের অভিযোগগুলো খতিয়ে দেখছে এবং ইতোমধ্যে কিছু সেনাকে শাস্তিও দিয়েছে বলে জানান বাহিনীর প্রধান। তবে এ বিষয়ে বিশদ কোনো বিবরণ দেননি জেনারেল ওয়াকার। তিনি বলেন, যদি সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন। কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় অন্যায় করে থাকতে পারেন বলে মনে করেন তিনি। দেশকে স্থিতিশীল করতে এই সরকারের প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন করছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেন, ডক্টর ইউনূস ও তিনি প্রতি সপ্তাহে একবার দেখা করেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন তিনি। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। গণতান্ত্রিক ধারায় ফেরা নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক দলের নেতারা। দলগুলোর সঙ্গে বোঝাপড়া করে নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বলেও মনে করেন তারা। নইলে ষড়যন্ত্রকারী গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের সংকট তৈরি করতে পারে। সংস্কার কার্যক্রম চালু রাখার সাথে সাথে একটি নির্বাচনের রোডম্যাপ দিলে জাতীয় বুঝতে পারবে যে আমরা কবে নাগাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাচ্ছি। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে, সেজন্য আপনারা সবাই সজাগ থাকবেন। ডিসেম্বর মাসে যখন সংস্কার কমিশনগুলো যখন তাদের রূপরেখা দিবে, তখন
রাজনৈতিক দলগুলোর সাথে বসে যেই সময় নির্ধারণ করা হবে, সেটা 18 মাস হতে পারে, সেটা 6 মাস হতে পারে, আই ডু নট নো, সেটাই হবে যৌক্তিক সময়। স্বল্পতম সময়ে যৌক্তিক সময়ের মধ্যে তারা যারা বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছেন, এ ব্যাপারে তার উচিত হবে রাজনৈতিক দল এবং জনগণকে পরিষ্কার করে কথা বলা। যদি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া থাকে, সকল স্টেক হোল্ডারদের সঙ্গে যদি বোঝাপড়া থাকে, আপনি 1-2 মাস 3 মাস বেশি সময় লাগলেও তখন কিন্তু কেউ আপত্তি করবে না। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে রাতে একান্ত বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেছেন, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কার, অর্থনৈতিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। আর বিশ্লেষকের মতে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। জাতিসংঘের সদর দপ্তর থেকে আহমেদ সালেহিনের প্রতিবেদন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে দৃষ্টি রাখছে দেশের জনগণ। কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ ও জাতিসংঘ সফর এটি। এরই মধ্যে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের বিষয়টি। ৩ দশক পর জাতিসংঘে মার্কিন কোন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোন সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে এবার। জো বাইডেন ইউনূস বাইডেন বৈঠক ইস্যুতে গণমাধ্যমে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী সাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বলেন, বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পেতে পারে বলে জানান শহীদুল আলম। গার্মেন্টসের ক্ষেত্রে এত বড় একটা ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আমাদের নিশ্চয়ই নিজের দেশের কারণেই সম্পর্কটা কি থাকবে সেটা ভাবা দরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার ইস্যুটি সহ 16 বছরের দুঃশাসনের বিষয়েও জো বাইডেনের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী। ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একেবারেই সত্য যে ভারত যেইভাবে যেই সম্পর্ক আমাদের সাথে এতদিন ধরে রেখেছে, সেই সম্পর্ক কোনো ভালো সম্পর্ক ছিল না। সেটার থেকে ভিন্ন সম্পর্ক হবে সেটা আমরা আশা করি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধায় ফিরে পাওয়ার বিষয়টি আলোচনায় আসা উচিত। এতে করে পোশাক রপ্তানিতে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময়, তার অপকর্মের কারণে, এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্টকে দেশে পাঠাতে পারি। বাইডেন ইউনূস বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়ন ছাড়াও বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও মত দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের এই সফরটি অতি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠকটি, যেখানে দুদেশের সম্পর্ক এবং সরকার টু সরকারের যে সম্পর্ক উন্নয়নের বিষয়টি রয়েছে, তার পাশাপাশি আসবে বাংলাদেশের রপ্তানি বাজারের জিএসপি সুবিধার ফিরে পাওয়ার বিষয়টি। জাতিসংঘ সদর দপ্তর থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। এদিকে নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দুজনের বৈঠক হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। এদিন বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং বিশ্বজুড়ে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ বিষয়ে জাতিসংঘে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। Two months back, a remarkable people's movement in Bangladesh starkly reminded how 170 million people value their aspiration for freedom, dignity, justice and equality over sheer growth numbers. Drawing on the past 5 decades' global discourse and development, we may need to truly value the values to secure our future. We also need to democratize digital technology tools, applications and innovations beyond profit, else many risk to be left out in a vast evolving world of work. এবার শেয়ার বাজার কারসাজিতে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় সাবেক এই সংসদ সদস্যকে 50 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। একই অভিযোগে আবুল খায়ের হিরু সহ 7 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে 1,63 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঝামেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের। দেশসেরা ক্রিকেটার সাকিব নানা ব্যবসায়
পুঁজিবাজারে। যৌথ অংশীদারিত্বে খোলেন ব্রোকারেজ হাউস মোনার্ক হোল্ডিংস। কয়েক বছর ধরে বেশ আলোচনায় পুঁজিবাজারে সাকিবের বিনিয়োগ। নানা সময়ে উঠেছে কারসাজির অভিযোগ। তবে এর আগে তাকে কোনো জরিমানা বা শাস্তি দেয়নি পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। একটা সময় সংস্থাটির শুভেচ্ছা দূত ছিলেন তিনি। তবে গত মাসের শেষ দিকে সাকিবকে বিশেষ দূত থেকে বাদ দেওয়ার পর এবার তাকে শেয়ার কারসাজির দায়ে জরিমানা করল BSEC। পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর কারসাজির মাধ্যমে বৃদ্ধির অভিযোগ প্রমাণ হয়েছে। সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয়েছে 25 লাখ টাকা। সব মিলিয়ে 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,63 লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা। সূত্র বলছে সাকিব আল হাসান সহ একটি সংঘবদ্ধ গোষ্ঠীর হয়ে পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির সঙ্গে যুক্ত ছিলেন আবুল খায়ের হিরু। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের তদবিরেই ভুয়া তথ্য দিয়ে তার 2 ভাই হারিস ও জোসেফের একাধিক NID তৈরির প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। আজিজের 2 ভাইয়ের 4টি NID বাতিল করেছে ইসি। এ বিষয়ে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন NID মহাপরিচালক। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার 2 ভাই হারিস ও জোসেফের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে উঠে আসে আজিজের 2 ভাইয়ের পরিচয় পরিবর্তন করে ইউরোপ সহ বিভিন্ন জায়গায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠার কথা। সেখানে সহযোগিতা করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এই বিষয়ে ইসির কাছে তথ্য জানতে চেয়েছিল দুদক। তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নির্বাচন কমিশন। তদন্তে আজিজের 2 ভাইয়ের NID-তে তথ্য জালিয়াতির প্রমাণ পেয়েছে ইসি। NID মহাপরিচালক বলেন, নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের 2 ভাই হারিস ও জোসেফ। হারিস আহমেদ NID-তে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজিল। 2019 সালে হারিস আহমেদ NID কার্ডে তার ছবিও পরিবর্তন করেছিলেন, যাতে সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তদন্তে দেখা যাচ্ছে যে এই মোহাম্মদ হাসান এবং জনাব মোহাম্মদ হারিস আহমেদ এই দুজন কিন্তু একই লোক। আবার দেখা যাচ্ছে যে তোফায়েল আহমেদ জোসেফ এবং এই তানভীর আহমেদ তানজিল এই দুজন একই ব্যক্তি। 4টা NID কার্ড করে, পিতার নাম ওলটপালট করে এবং ঠিকানা পরিবর্তন করে। এবং ওই সময় জেনারেল আজিজ তখন সেনাপ্রধান ছিল। ওই সময় ওনার একটা জোর তদবির ছিল যে এটা যেন করা হয়। আজিজের 2 ভাইয়ের 4টি NID বাতিল করেছে ইসি। হারিস ও জোসেফ ভোটার তালিকা আইন 2009 সহ জাতীয় পরিচয় বিধিমালার 4টি আইন ভঙ্গ করেছে বলে জানান NID-র মহাপরিচালক। আজিজের 2 ভাই NID সংক্রান্ত সব ধরনের সেবা বঞ্চিত হবে বলেও জানান তিনি। যেই মুহূর্তে তদন্ত প্রতিবেদনটা আমরা পেলাম, আমরা পুরো 4টা NID কার্ডই আমরা পরিপূর্ণ বাতিল করে দিয়েছি। এই NID-র মাধ্যমে তাদের যত সুযোগ সুবিধা বাংলাদেশে, এই সুযোগ সুবিধা ভবিষ্যতে আর তারা করতে পারবে না, অন্ততপক্ষে এই 4টা NID কার্ড দিয়ে। তদন্ত রিপোর্ট দুদকে পাঠানো হয়েছে বলেও জানান ইসির এই কর্মকর্তা। সাথে সাথে সেটা জরুরি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। পোশাক কারখানার অসন্তোষ নিরসনে 18 দফা দাবিতে শ্রমিক ও মালিক পক্ষ একমত হয়েছে। বিকেলে সচিবালয়ে 4 উপদেষ্টার সঙ্গে শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকের পর যৌথ বিবৃতিতে তথ্য জানানো হয়। যৌক্তিক সব দাবি মানা হবে জানিয়ে নতুন করে শ্রমিক অসন্তোষ হলে কঠোর হাতে নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দেন উপদেষ্টারা। প্রায় 1 মাসের বহু বৈঠক আলোচনার পর অবশেষে তৈরি পোশাক শিল্পের চলমান অস্থিরতা নিরসনে মাতৃত্বকালীন ছুটি, হাজিরা ও টিফিন বিল বৃদ্ধি, জুলাই বিপ্লবে আহত শ্রমিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অন্যায্যভাবে শ্রমিক ছাঁটাই না করার প্রতিশ্রুতি ও আগামী 6 মাসের মধ্যে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সক্ষমতা মূল্যায়ন করা সহ 18 দফা দাবিতে ঐক্যমত পোষণ করে যৌথ বিবৃতি দিল শ্রমিক ও মালিক পক্ষ। এখন আমার সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এই বিবৃতি প্রদান অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, শ্রমিকদের সব ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। পোশাক শিল্পকে বাঁচাতে শিল্প কলকারখানায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, আপনারা স্ব স্ব কর্মস্থলে ফিরে যাবেন,
আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এ সময় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শ্রমিক, মালিক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন শিল্প, মৎস্য ও স্বরাষ্ট্র উপদেষ্টা। শ্রমিক নেতারা আসছেন, নেতা নেত্রীরা আসছেন এবং তাদের সাথে যে একটা শ্রমিকদের যে সম্পর্ক, এটার ভিত্তিতে আজকে যে আলোচনা হয়েছে, এই প্রক্রিয়াটা যদি এভাবে চলতে থাকে, আমরা পরস্পরের সাথে যদি কথা বলা বন্ধ না করি, আমরা যদি কথাটা চালিয়ে যাই, নিশ্চয়ই আমাদের এখানে এটা স্থিতিশীল হবে। এই সমঝোতা চুক্তি থেকে আমাদের কিন্তু পিছু হটার কোনো কারণ কিন্তু কোনো কিছু নাই। এটা কেউ কোনো কিন্তু বাহানা দিয়ে যে না আমি এটা এখন মানব না, এটা কিন্তু করতে পারবেন না। অনুষ্ঠানের শেষ দিকে শ্রম সচিব বলেন, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসে তৎপর রয়েছে বিদেশি ষড়যন্ত্র। চলমান শ্রমিক অসন্তোষের জেরে এরই মধ্যে বেশ কিছু ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরে গেছে অন্য দেশে, এমন তথ্যও জানিয়েছেন শিল্পোদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরে প্রবাসীরা পাবেন ভিআইপি সেবা। কোনো ধরনের হয়রানি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আমিরাত ফেরত 87 জনের কর্মসংস্থান ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া মালয়েশিয়া শ্রমবাজারের জট নিরসনে অন্তর্বর্তী সরকার সহযোগিতা করবে বলেও জানান উপদেষ্টা। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড প্রবাসী আয়, অথচ সেই প্রবাসীরাই দেশে ফিরে হরহামেশা হয়রানির শিকার হন বিমানবন্দরে। এ নিয়ে অভিযোগের ফিরিস্তি জমলেও ব্যবস্থা নেয়ার নজির সামান্য। এবার রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, প্রতিশ্রুতি নয়, আগামী 1 মাসের মধ্যে উন্নত সেবা কার্যকর করা হবে। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য ফেরত প্রবাসীরা এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশের প্রবাসীরাও এ সেবার আওতায় আসবেন বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। নতুন শ্রমবাজার নিয়ে আগামী 2-3 মাসের মধ্যে সুখবর পাওয়া যাবে। এরই মধ্যে মালয়েশিয়াতে নতুন শ্রমবাজার উন্মুক্ত করতেও কাজ চলছে বলে জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন। আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে। এছাড়া সাব এজেন্টদের রেজিস্ট্রেশন, সেবা অনুযায়ী রিক্রুটিং এজেন্টদের ক্যাটাগরি ভাগ করা, দূতাবাসে প্রবাসীদের সেবা নিশ্চিত করা, 12টি ব্যাংকের মাধ্যমে ঋণ সেবা দেয়া সহ বেশ কিছু উদ্যোগ তুলে ধরেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি, এই ব্যাংকে এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে। দূতাবাসগুলো ঠিকমতো দায়িত্ব পালন করেন না, এই ধরনের অভিযোগ রয়েছে। তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি। এ সময় বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সকালে নয়াবাজার জিন্দা পার্ক পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের 12টি টিম গঠন করা হয়েছে উল্লেখ করে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 133 জনের। হাসপাতালে ভর্তি 24,900 জন। শুধুমাত্র গত 23 দিনেই প্রাণ গেছে 50 জনের। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াবাজার এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের দায়ী করেন তিনি। স্থানীয়রা অভিযোগ করেন, পরিদর্শনকে কেন্দ্র করেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয়, এরপর আর কোনো কার্যক্রম দেখা যায় না। মাসে একবারও এটা দেখা যায় আমাদের আশেপাশে যে মানে আমার সিটি কর্পোরেশনের যে কাজগুলা, এগুলো তারা ঠিকঠাক মতো হয় না। যখন নাকি মেয়র সাহেব আহে, দলবাইন্দা আহে, সুইপার আহে, মেথর আহে, অমুক আহে, তমুক আহে, যখন এটা চলে যায় তখন আবার যেইছে কোনো কাজ হয় না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় যাতে পানি জমতে না পারে। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন এলাকায় 12টি টিম গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যদি আপনারা প্রথমেই কাউন্সিলরকে ধরেন যে আপনার এলাকায় অপরিচ্ছন্ন কেন, তাহলে কাউন্সিলরও তৎপর হবে এবং দেখা যাবে যে ধাপে ধাপে
ক্লিনার যিনি তাকেও মাঠে পাওয়া যাবে। ঝাড়ুর ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে। তো তাহলে ওই 1 বছর পরে মন্ত্রী সাহেব আসবেন, সেই দিন কেন সাজগোজ? সারা বছর কেন আমরা সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি না? জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ও টিম ইন্ডিয়া। চেন্নাই থেকে চার্টার ফ্লাইটে একসঙ্গে কানপুরে পা রাখে দুই দল। স্থানীয় সময় আজ বিকেলে কানপুরে পৌঁছেছেন সাকিব শান্তরা। এ সময় বিমানবন্দরে ছিল বাড়তি নিরাপত্তার ঘেরাটোপ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুই দলের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ছাড় দেয়নি বিসিসিআই। এদিকে দুই দলের ক্রিকেটারদের দেখতে বিমানবন্দরে উৎসুক জনতার ভিড়ও ছিল অনেক। এর মাঝেই বিমানবন্দর থেকে বের হয়ে টিম হোটেলে গিয়েছেন ক্রিকেটাররা। আজ বিশ্রাম দেওয়া হয়েছে দুদলকেই। কাল প্রথমবারের মতো ম্যাচ ভেন্যু গ্রিন পার্ক স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে চিপকের মতো লাল মাটির উইকেট থাকবে না কানপুরে। প্রথাগত কালো মাটির উইকেটেই খেলা হবে দ্বিতীয় টেস্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরা উচিত, রয়টার্সকে সেনাপ্রধান। ইতিবাচক বলছেন নেতারা। অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ ঘোষণার তাগিদ। নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক কিছুক্ষণ পর জিএসপি সহ আসতে পারে ভারত প্রসঙ্গ। তৌহিদ জয়শঙ্কর বৈঠকে দিল্লি ঢাকার সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা। এবং শেয়ার বাজারে কারসাজিতে সাকিব আল হাসান 50 লাখ টাকা জরিমানা। সাবেক সেনাপ্রধান আজিজের তদবিরে দুই ভাইয়ের ভুয়া এনআইডি, 4টি বাতিল। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।